ঋদ্ধের মুখের কথায় অপ্রস্তুত ছিল তীব্র। সত্যি তো, মেয়েটা আজ সারাদিন ওকে জ্বালিয়েছে। মেয়েটা চলে গেছে তাতে ওর কি? একদিনে মেয়েটা কি এমন করলো যে ও এতটা রিয়েক্ট করছে? তীব্র নিজেকে শান্ত করে নিজের মনেই বলল, গেছে, বেশ হচ্ছে। তখনই ম্যানেজার বলে ওঠে, ঠিক বলেছ, এতক্ষণে হয়তো মেয়েটাকে বাজারের পণ্যের মতো নিলাম করে দেওয়া হয়েছে, আর কিছু পশুরা হয়তো পেয়েও যাবে। তাচ্ছিল্য নিয়েই বললেন, কিন্তু ওনার কথাটা যেন তীব্রের বুকের মাঝে ঝড় তুলে দিল। সেও নিজেকে শান্ত করতে পারল না। তুরের জন্য রাগ ঘৃণা মুহূর্তের মধ্যে চলে গেল তীব্রের মাথা থেকে। অস্থির তীরের মুহূর্তেই মুখ ফুটে বলে ফেলল, মেয়েটাকে আমার চাই। মানে? বেশ অবাক হয়ে ম্যানেজার জিজ্ঞেস করলো তীব্রকে। ওকে তো নিয়ে গেছে, তাছাড়া আপনি যা চেয়েছেন তাই তো। আর বলতে পারলেন না উনি। তীব্রের হিংস্র চাহনিতে মুহূর্তেই থমকে গেল। চোখ মুখ শক্ত করে শান্ত গলায় শুধু একটাই শব্দ বের করলো, আই ওয়ান্ট দিস গার্ল। মেয়েটাকে আমি চাই। কিন্তু স্যার এতক্ষণে তো। আমি কিচ্ছু শুনতে চাই না। ওকে যেখানে যেভাবে নিয়ে গেছে ঠিক সেভাবেই ফিরে আনো। আমি শুধু মেয়েটাকে আমার সামনে দেখতে চাই। আই ওয়ান্ট দিস গার্ল। খুব জোরে চিৎকার করে বলল। তীব্রের এমন চিৎকারে দুজনে আরো ঘাবড়ে গেল। এতটা রাখতে খুব কম দেখেছে তীব্রকে। যে দুটো ছেলে মেয়েটাকে নিয়ে গেছে আমি ওদের দেখতে চাই। তীব্র কি চাইছে কেউ বুঝতে পারল না, কিন্তু তীব্রকে কিছু জিজ্ঞেস করাও বোকামি। ঋথ ওই লোক দুটোর সাথে যোগাযোগ করে ইমিডিয়েটলি আসতে বলে। সোফায় বসে নিজেকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করতে থাকে তীব্র। ওর এখন একটাই জিনিস চাই, আর তা হলো সেই মেয়েটি। তখনই লোক দুটো তীব্রের সামনে এসে দাঁড়ায়। আমাদের ডেকেছিলেন স্যার? তীব্র বেশ শান্ত হয়ে স্থির গলায় উত্তর দেয়। মেয়েটা কোথায়? তীব্রের কথা শুনে লোক দুটো নিজেদের মুখ চাওয়াচাবি করল। কেন স্যার? তীব্রের নিজেকে শান্ত রাখা দায় হয়ে পড়েছে। দাঁতে দাঁত চিপে বলল, মেয়েটাকে আমার দরকার। মেয়েটি কোথায়? স্যার, আপনার যদি মনে হয় এমনি এমনি মেয়েটিকে দিয়ে আপনার লস হয়েছে তাহলে আমাদের বলতে পারেন। আমরা যে কোনো অ্যামাউন্ট পে করতে রাজি। যাই বলুন, এরকম মেয়ের জন্য যা চাইবেন কম। আপনি চাইলে। এবার আর তীব্র নিজেকে শান্ত রাখতে পারল না। ও সোফা থেকে উঠেই লোকটার বুকে খুব ছড়েই একটা লাথি মারল। আরেকটা লোক কিছু বুঝতে না পেরে ওই লোকটার কাছে গেলে নিজের ইচ্ছে মতো লোক দুটোকে লাথি মারতে লাগলো। ম্যানেজার আর ঋদ্ধ তীব্রের কোনো কিছু বুঝতে পারছে না। কাল পর্যন্ত যে মেয়েটাকে দেখতে পারতো না, আজ তাকে পাওয়ার জন্য এতটা মরিয়া হয়ে উঠেছে। ওদিকে তীব্র ওদের ইচ্ছে মতো মারতে থাকে। শুয়োরের বাচ্চা, তোদের সাহস কি করে এসব বলার? মেয়েটাকে আমার চাই, আর তোরা বলছিস ওকে তোদের বেঁচে দেব? কত টাকা ছিল তোদের? কথাগুলো বলছে আর পাগলের মতন মারছে। দুজন লোকেরই রক্তাক্ত অবস্থা। তীব্র খুব নির্মমভাবে মারছে। স্যার প্লিজ ছেড়ে দিন, ভুল হয়ে গেছে। লোক দুটোর চিৎকার তীব্রের কানে গিয়েও যাচ্ছে না। ঠিক তখনই ঋদ্ধ ওকে থামায়। স্যার প্লিজ শান্ত হন। ওরা যদি মরে যায় তবে মেয়েটাকে আপনি কিভাবে পাবেন? ঋদ্ধের কথায় শান্ত হয় তীব্র। ও গিয়ে একটা লোকের গলা চেপে ধরে। মেয়েটা কোথায়? কোথায় রেখেছিস ওকে? গলা চেপে ধরার কারণে লোকটা বলতে পারছে না। তখন পাশে লোকটা বলে উঠল, স্যার, মেয়েটিকে আমরা অলরেডি লিডারদের কাছে দিয়ে এসেছি। ও এখন হোটেল ডাক্স স্টারে আছে। আজ রাত 12টায় ও সহ আরও মেয়েদের বিদেশি লোকদের কাছে সেল করা হবে। কথাটা শুনে তীব্র আরও রেগে গেল। ও কিছু বলার আগেই বলল, স্যার, আমাদের পক্ষে এখন ওই মেয়েটিকে ফিরে আনা সম্ভব নয়। ওখানে কেউ এটা যদি জানতে পারে তাহলে আমাদের তো পুঁতে দিবেই, সাথে আপনাকেও ছাড়বে না। ওই মেয়েটাকে যদি আমি অক্ষত না পাই তাহলে তোদের সহ তোর বসের কি অবস্থা করতে পারে তা হয়তো তোরা চিন্তাও করতে পারবি না। তারপরে ওদের নিয়ে হোটেল ডার্ক স্টারে পৌঁছে গেল তীব্র। গাড়ির মধ্যে থাকা লোক দুটো কোথায় দূর আছে তা বলল। স্যার, আপনি যদি চান তবে একজন ডিলার হিসেবে যাবেন। ওখানে কেউ যদি সন্দেহ করে তাহলে আপনার সাথে ওই মেয়েটাকেও শেষ করে দেবে। আমাকে শেষ করা এতটা সহজ নয়। বলেই তীব্র বেরিয়ে গেল দূরের জন্য। তীব্র হোটেলের একটা বাড়ি গেল। এখানে সবকিছু খুব সিক্রেট, কারণ বাড়ি দেশি বিদেশি বিভিন্ন বিশিষ্ট মানুষদের দেখতে পাচ্ছে তীব্র। তাদের চিনতে বেগ পেতে হচ্ছে না, কারণ সবাই সমাজের ভালো মানুষের মুখোশধারী শয়তান। সবাই নিজেদের মনে ব্যস্ত হয়ে আছে, কেউ মদ নেশা, কেউ বা ওখানে থাকা মেয়েদের নিয়ে। কিন্তু তীব্রের চোখ মুখ শুধু দূরের দিকে, কিন্তু তুরকে কোথাও খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে তীব্র 12টা বাজার আভাস পায়, আর একজন লোক এসে সবাইকে শান্ত হতে বলে, কারণ বিশেষ আকর্ষণের জন্য। তীব্র ওদিকে তাকায়। সেখানে কতগুলো মেয়েদের
ডাকা হচ্ছে, যাদের খুব নির্মমভাবেই টেনে আনা হচ্ছে। মেয়েগুলো যে কতটা অসহায় হয়ে পড়েছে তা তীব্রের বুঝতে বাকি নেই, কিন্তু এখানে মাথা গরম করে কিছুই করা যাবে না, তাই নিজেকে শান্ত করে নিল তীব্র। তখনই ঋদ্ধ তীব্রের কানের কাছে বলল, স্যার, সব মেয়েদের মাঝে ওই মেয়েটাকে দেখতে পাচ্ছি না। ওরা কি মেয়েটাকে অলরেডি সেল করে দিয়েছে? কথাটা শুনে বুক কেঁপে উঠল তীব্রের। একে একে সব মেয়েদের নিলাম ডাকা হচ্ছে, আর মানুষরূপী জানোয়ারগুলো পণ্যের মতন দাম বলছে মেয়েদের। সেখানে মেয়েদের চিৎকারে হয়তো পাথরের বুক ফেটে জল বেরোবে, কিন্তু মানুষরূপী সেই জানোয়ারগুলো উল্লাসে মেতে উঠেছে। তীব্র চেয়েও কিছু করতে পারল না। সবার আগে ওর তুরকে খুঁজতে হবে। তীব্র ওখান থেকে সরে আসতেই ওর চোখ আটকে যায়। একটা লোক একটা মেয়ের হাত ধরে নিয়ে আসছে, আর মেয়েটা রোবটের মতন হাঁটছে, যেন মেয়েটার শরীরে অনুভূতি বলতে কিছুই নেই। মেয়েটাকে এনে ছুঁড়ে মারল। এই মেয়েটা অন্য কেউ নয়, তুর। তুর নির্বাক হয়ে নিচের দিকে তাকিয়ে রইল। ঢুলতে লাগলো। তীব্র অপলকভাবে চেয়ে আছে তুরের দিকে। এরকম নোংরা জায়গায়ও তুরকে সবচেয়ে পবিত্র লাগছে তীব্রের কাছে। নিষ্পাপ মুখটা শুভ্রতার আভাস দিচ্ছে। তুরের দু চোখ তীব্রের দিকে আটকে গেল। তখনই একটা লোক তুরকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিল। তীব্রের মনে হলো ওর বুকে কেউ ছুরি মারছে, আর লোকটা তুরের দাম করতে লাগলো। তীব্রের মনে হলো লোকগুলো তুরকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। সেই লোকটা তুরের চুলোর মুঠো ধরে ওকে দাঁড় করায়, ব্যথায় নিজের চুল ছাড়তে চায়, কিন্তু পারে না। এতটা শক্তি নেই ওর। তুরকে ছেড়ে দিতে তুর নেশাগ্রস্তের মতো দুলতে থাকে। কারণ তুর পুরোপুরি সেন্সে নেই। ও সবটা বুঝতে না পারলেও এটা বুঝতে পারছে এখানে ওকে কেন আনা হয়েছে, আর ওর সাথে কি হতে চলেছে। তারপর সবাই তুরের নামে ডাকতে থাকে। বলতে গেলে এখানে সবচেয়ে সুন্দর আর অল্প বয়স্ক মেয়েটা হচ্ছে তুর। সবাই ডাকা শেষ করে, কিন্তু শেষ ডাকটা আসে তীব্রের। হ্যাঁ, তীব্র ওদের কাছ থেকে কিনে নেয় তুরকে, কিন্তু তার জন্য অনেক বেশি মূল্য দিতে হয়েছে, কারণ আরেকটা লোক তুরকে নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল। তুরের এখন কোনো বোধশক্তি নেই। ও বাপছাতে সেই মানুষটাকে দেখতে পেল যে ওকে কিনেছে। তীব্র তুরকে নিয়ে বেড়াতে যাবে, ঠিক সেই মুহূর্তে সেখানে আগমন ঘটে র্যাবের। হ্যাঁ, তীব্রই ওদের এখানে আসার ইনফরমেশন দিয়েছিল। যে লোকগুলো তীব্রকে এখানের খবর দিয়েছিল তারাই বলে দিয়েছে পুলিশ আসলে ওদের কিচ্ছু করতে পারবে না। তাই তীব্র সরাসরি র্যাবের কন্ট্রোলার সাথে যোগাযোগ করে, যে তীব্রের পূর্ব পরিচিত। কারণ এখানে ও নিজে কিছু করলে সেটা শুধু এখান পর্যন্ত সীমিত থাকবে, কিন্তু আইনের লোকেরা করলে মানুষ সেটা জানতে পারবে। র্যাবের লোকেরা এসে পুরো জায়গা সিল করে দেয়, আর তীব্র খুব সাবধানে নিজের পরিচয় গোপন করে তুরকে নিয়ে চলে আসতে চায়। কিন্তু বিপত্তি বাধে তখন। তীব্র তুর সহ আরো কয়েকটা মেয়েকে খুঁজে পায় না। এবার তীব্রের মাথায় আগুন জ্বলে ওঠে। যার জন্য এত কিছু সে হাতে এসেও হারিয়ে ফেললো, আর এখানে যা অবস্থা তাতে এখানে কিছু করা যাবে না। তীব্র খুব রেগে ওখানে ওই লোক দুটোকে মারতে থাকে, তুরকে কোথায় নিয়ে গেছে তা জানার জন্য। তীব্রের মার সহ্য করতে না পেরে ওরা বলে ওঠে, এখানে রেড পড়েছে, যেন ওরা গোপনভাবেই কয়েকটা মেয়েকে নিয়ে সরিয়ে গোপন রাস্তা দিয়ে পার করে দিয়েছে, আর যতদূর সম্ভব ওরা মেয়েগুলো সমুদ্র পথে পাঠিয়ে দিবে। আর একবার যদি ওদের জাহাজে তুলে দেওয়া হয় তাহলে তুরুকে ফিরে পাওয়া কোনোভাবেই সম্ভব না, কারণ তখন মেয়েগুলোকে কোথায় নিয়ে যাবে তা জাহাজে থাকা মানুষগুলোই তাদের বসের নির্দেশে ডিসাইড করবে। কথাগুলো শুনে তীব্র খুব জোরে চিৎকার করে ওঠে। ও ভেবেছিল মেয়েটাকে কষ্ট দেবে, কিন্তু সেই কষ্টটা যে সামনে থেকে এতটা নির্মম সেটা যখন স্টেজে দাঁড়িয়েছিল তুর কতগুলো পশুর সামনে, তখন বুঝতে পেরেছে তীব্র একটা মেয়ে তখন কতটা অসহায় হতে পারে যখন তার সম্মানের নিলাম তার সামনেই হয়। আর সে অবাক চোখে তা তাকিয়ে তাকিয়ে দেখে। তীব্র ওখানে হাঁটু গেড়ে বসে চোখের পানি মুছতে থাকে। নিজের প্রতি ঘৃণা হচ্ছে তীব্রের। ওর রাগের কারণ একটা মেয়ের আজ এই পরিণতি। হ্যাঁ, মেয়েটা অন্যায় করেছে, কিন্তু ওর অন্যায়ের তুলনায় তীব্র ওকে অনেক বেশি বেশি শাস্তি দিয়ে ফেলেছে। হয়তো এতটা পাওয়ার যোগ্যও নয়, যার জন্য তীব্র এত কিছু করলো, যার জন্য সে যদি জানতে পারে এসব, তাহলে মেয়েটাকে ঘৃণা না করলেও সে তীব্রকে কোনো দিনও ক্ষমা করবে না। আর মেয়েটা, ওর জন্যই কেন বা তীব্র এতটা ভাবছে? কেন মনে হচ্ছে মেয়েটাকে ওর যে করে হোক চাই? মেয়েটাকে ছাড়া ওর এক মুহূর্ত চলবে না। যে করে হোক মেয়েটাকে ওর চাই। তীব্র আর এক মুহূর্ত অপেক্ষা করলো না, তখনই চট্টগ্রাম যাবার জন্য বেরিয়ে পড়ে। ও জানে না চট্টগ্রামের কোথায় তুরকে নিয়ে যাওয়া হয়েছে, আর আইনের মাধ্যমে ওকে খুঁজলেও তুরকে পাবে না। তাই যা করার ওকে নিজেই করতে হবে। ও ওই লোকগুলোকে সাথে নিয়েছে। তীব্রকে দেখে রীতিমতো চিনতে কষ্ট হচ্ছে ঋদ্ধের। এতটা ছটফটানি, এতটা অস্থির, তাও আবার সেই মেয়েটার জন্য কেন? কোনো উত্তর খুঁজে পায় না ঋদ্ধ।
সারা রাস্তায় তীব্র এক মুহূর্তের জন্য নিজের দু চোখের পাতা এক করতে পারেনি। কখনো সেখানে পৌঁছাবে তার জন্য পাগলের মতন করছে তীব্র। কারণ তুরকে কোন পথে বাইরে নিয়ে যাবে তা কেউ জানে না, কিন্তু কোথায় ওকে জাহাজে তুলে দেওয়া হবে আর সেটা কখন তা লোক দূরে তীব্রকে বলেছে। ঋদ্ধের খুব রাগ হচ্ছে তীব্রের উপর। প্রথমে যদি মেয়েটাকে রেখে দিত তাহলে কিছুই হতো না। প্রথমে এতগুলো টাকা খরচ করে মেয়েটাকে হাতে পেয়েও হারিয়ে ফেলল, আর এখন এমন একটা জায়গায় যেতে হচ্ছে যেখান থেকে ফিরে বেঁচে আসবে কিনা ভরসা নেই। ওরা যাই হোক মাফিয়া তো নয়, কিন্তু তীব্রকে দেখে কম কিছু মনে হয় ওর। এমন এমন কাজ তীব্র করেছে যা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব প্রায়। সকালের দিকে ওরা চট্টগ্রাম পৌঁছে, তারপর ওখানে থাকা লোকদের সাথে যোগাযোগ করে। ওদের ব্যাপারে সব ইনফরমেশন কালেক্ট করে তীব্র। জানতে পারে ঢাকা থেকে কাল যে মেয়েগুলোকে আনা হয়েছে তারা সমেত আরও কিছু মেয়েকে কন্টেইনারে ভরে সমুদ্র পথে চালান করা হবে, আর তা আজকে রাতে। তীব্র বুঝতে পারলো সব কটা মেয়েকে বাঁচাতে হলে ওকে রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ সব মেয়েকে সন্ধ্যার মধ্যে একত্রে আনা হবে। এর আগে সবাইকে এমনভাবে রাখা হবে যেন একসাথে কেউ ওদের ধরতে না পারে। আর এদের মধ্যে তুর কোথায় তা হয়তো জানা অসম্ভব। সব খবর নিতে নিতে প্রায় বিকেল হয়ে গেল। এখন শুধু রাতের অপেক্ষা। বিকেলের সময় হলেও সমুদ্রের তীরে তা বেশ তীর্যকভাবে পড়ছে, যা কয়েক ঘন্টার মধ্যে অস্ত চলে যাবে। কিন্তু তবু বেশ কড়া রোদ এখনো। সেই রোদের মধ্যে দাঁড়িয়ে আছে তীব্র। হয় এই সময় এখানে আলো আর সূর্যের তাপে দাঁড়াতে চাইবে না, কিন্তু তীব্র সমুদ্রের উপর সূর্যের দিকে তাকিয়ে আছে। তীব্রের মনে হলো সূর্য ওকে সমুদ্র দেখতে দিতে চায় না। তীব্র বেশ বিরক্তি নিয়ে তাচ্ছিলের সুরে বলে ওঠে, এত তেজ কেন তোর? কিছুক্ষণ পর যার বুকে বিলীন হয়ে অস্ত যাবে তাকে দেখতে দিতে চাইছিস না কেন? হিংসা হচ্ছে তোর? তুই যার বুকে মুখ লুকাবি তাকে দেখছি বলে একটা দীর্ঘশ্বাস ছাড়ল তীব্র। সূর্যকে সব কথা বলছে। পাগলামি হয়তো একেই বলে, না হলে কেউ এটা কেন বলবে? তীব্র কিছু একটা ভেবে আবার সূর্যের দিকে তাকায়, তারপর বলে উঠল, তুই তো খুব উদার রে। যার বুকে নিজেকে বিলিয়ে দিস তাই অন্য কাউকে দেখতে দিতে চাস না, তাই নিজের সাধ্য মতো তাকে আবার নজর থেকে আড়াল করিস। বাকি সময় তাকে তার মতো থাকতে দিস। তার মাঝে কত মানুষ ছোঁয়। তারপর বেশ জোরেই হেসে ওঠে তীব্র। কিন্তু আমি এতটা উদার নই। আমি যার মাঝে নিজেকে বিলীন করব তাকে কেউ ছোঁয়া তুই দূরে থাক, কোনোদিন তাকে কেউ দেখতেও পারবে না। তুই যেমন সমুদ্রের মাঝে বিলীন হয়ে যাস, তাকেও তার সব কিছু শেষ করে আমার মাঝে বিলীন হতে হবে, যার তেজ থাকবে তোর মতো। কিন্তু দিন শেষে যে বাধ্য হয়ে আমার কাছে ধরা দিবে শুধু আমার হয়ে। কথাগুলো নিজের মনে আওড়াতে থাকলো তীব্র। কেন বললো তা হয়তো ও নিজেও জানে না, কিন্তু ওর মনে হলো সূর্য ওকে দেখে হাসছে, যা ওর সহ্য হলো না। তুই কি ভাবছিস এরকম কেউ নেই যে তোর মতো হবে? সমুদ্রের বুকে নিজেকে বিলীন করে দেবে? আরে তুই নিজের ইচ্ছে দিস নাকি? না, তাই তো সময় নিয়মে বাধ্য হয়েই তো নিজেকে শেষ করে সমুদ্রের কাছে। তোকে সময় বাধ্য করে, আর আমি তাকে বাধ্য করব আমার বাধ্য হতে। তাদের সব কিছু করতে আমি রাজি। এভাবে সূর্যের সাথে কথা বলতে থাকে তীব্র। একসময় সূর্য নিজের সময় অস্ত যায়। তীব্রের সূর্যকে অস্ত হতে দেখে দুইটা জিনিস মনে হয়। হয় সূর্য ওর কথাগুলো সহ্য করতে পারেনি, তাই হেরে বিদায় নিয়েছে, আর না হলে ওর কথাকে তাচ্ছিল্য করার জন্য অস্ত নিয়েছে। প্রচন্ড রাগ লাগলো তীব্রের। কোথায় যাচ্ছিস? তোর কি সবার মতো সময় নেই আমার কথা শোনার? তাহলে যে শুনতো তাকে ফিরিয়ে এনে দে, নাহলে কাউকে আসতে বল যে আমার কথাগুলো শুনবে, আমাকে আমার রাগটা বুঝবে, আমার বাঁচার কারণ হবে। প্লিজ হয় কি ফিরে আসতে বল, না কাউকে পাঠাতে বল। এই একাকিত্ব আমি নিতে পারছি না। ওখানেই বসে কাঁদতে শুরু করে তীব্র। এর মধ্যে সবকিছুতে অন্ধকার নেমে আসে। তীব্র বুঝেছে ওর যাওয়ার সময় হয়ে গেছে। তীব্র এতক্ষণ যা করছিল সবটাই ওর ভিতরের অন্য কেউ যেন বলছিল। ও উঠে দাঁড়াতেই সে কান্নামাখা দুর্বল তীব্র মাঝে যেন অন্যরকম এক হিংস্রতা ফুটে উঠেছে। তীব্র বালির উপর থেকে নিজেকে কোটটা উঠিয়ে নিজের শরীরে জড়িয়ে তার মাঝের একটা বোতাম লাগিয়ে গাড়িতে বসে হাতে একটা ব্রেসলেট পরে। তারপর তার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলে, তুই যখন চাস আমি মেয়েটাকে বাঁচাই, এ অপরাধীর শাস্তি নিজের হাতে দেই, তাহলে তাই হবে। তারপর ঋদ্ধকে ফোন দেয়। ঋদ্ধ জানায়, সব ঠিক আছে, সব কটা মেয়েকে একসাথে একটা ক্যান্টিনে রাখা হয়েছে। তীব্র কিছু না বলে সেই পথে পা বাড়ায়। ওর উদ্দেশ্য তুর্কি নিজের কাছে এনে মেয়েগুলো নিরাপদে বাড়ি ফিরিয়ে দেওয়া, যাতে মেয়েগুলো পরিচয় সহ তীব্রের পরিচয় যাতে গোপনে থাকে। রাত 8টার দিকে তীব্র সেখানে যায়। আগে থেকে তীব্রের লোক সেখানে ছিল, যারা ওদের কয়েকজন লোককে হাত করে নিয়েছে। তীব্র ওদের সাহায্যে খুব গোপনে সে মেয়েদের কাছে যায়। ওদের দেখে মেয়েগুলো ভয় কুঁকড়ে যায়।
কন্টেনারের ভেতরে 50 থেকে 60টা মেয়ে রয়েছে। তাদের মধ্যে সবার বয়স 16-র উপর হবে। তীব্রের মুখে কাপড় থাকার কারণে ওর মুখ কেউ ধরতে পারল না। তীব্রের সবচেয়ে সুবিধা হলো কারণ ওখানে সবার মুখ গামছা দিয়ে বাঁধা ছিল, যার জন্য তীব্রের সমস্যা হয়নি ঢুকতে। সব মেয়েদের ভিড়েও তুরকে খুঁজেছে, কিন্তু তুরকে কোথাও দেখতে পেল না। তার মানে কি তুর এখানে নেই? না, তা কি করে হয়? সব মেয়েদের তো এখানে আনা হয়েছে। ও যে মেয়ের কাছে যাচ্ছে সেই ভয়ে নিজেকে গুটিয়ে নিচ্ছে। তীব্রের মনে হচ্ছে মেয়েগুলো ওকে নরপিশাচ ভাবছে। তীব্র নিজেকে সামলে আরেকটু ভেতরে যায়। ঠিক তখনই তীব্রের চোখে চেনা কোনো ওড়না চোখে পড়ে। দেখে বোঝাই যাচ্ছে কোনো লেহেঙ্গার। হ্যাঁ, ওই মেয়েটা তো লাল রঙের লেহেঙ্গাই ছিল। তীব্র ছুটে ওই মেয়েটার কাছে যায়, গিয়ে মাটির থেকে ওকে উঠে। তোর সেন্সলেস হয়ে পড়ে আছে। তীব্রর পালস চেক করতে দেখে একদম নেই বললেই চলে। আর এত কিছুর পর এটাই স্বাভাবিক। তোরের উপর যা গেছে তাতে এখনই তোরকে নিয়ে যেতে হবে, কিন্তু এতগুলো মেয়েকেও এভাবে ছাড়তে পারে না তীব্র। ও তোরকে কোলে তুলে নেয়। মেয়েগুলো তীব্রের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ যদি কোনো মেয়েকে আনা হয়েছে তারা কোনো দ্রব্যের মতন ট্রিট করেছে, অথচ এই লোকটা মেয়েটাকে এতটাই যত্নে তুলেছে যেন জ্ঞান হারানো মেয়েটাও ব্যথা পাবে। তীব্রের হাতে আর 5 মিনিট টাইম আছে তোরকে নিয়ে এখান থেকে বেরোনোর, কারণ এরপরেই রেড পড়বে। আর যদি তীব্র কোনো রকমভাবে বেরোতে না পারে তাহলে ও এই লোকগুলোর সাথে ফেসে যাবে, কারণ ও নিজের পরিচয় গোপন করেছে। তার চেয়েও বড় কথা, তীব্র তাহলে তুরকে নিয়ে ফিরতে পারবে না। তুরকে ওরা বাড়ি পৌঁছে দেবে। তীব্র যেভাবে এসেছিল ঠিক সেভাবেই বেরিয়ে আসতে চায়, কিন্তু পারে না। ওইখানে থাকা একটা লোক তীব্রের কোলে তুরকে দেখে জিজ্ঞেস করে। তীব্র আর কিছু বলার সুযোগ রাখে না। লোকটা কিছু বলার আগেই অজ্ঞান তুরকে এক হাতে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে আরেক হাত দিয়ে লোকটা শ্বাসনালী ধরে টান দিয়ে পা দিয়ে ল্যাং মেরে ফেলে ওর মুখটা নিজের পা দিয়ে চেপে ধরে ঘড়ির দিকে তাকায়। ঠিক 1 মিনিটের মাথায় লোকটা শান্ত হয়ে যায়। লোকটা মরে গেছে। একদম প্রফেশনাল ট্রেনারদের মতন তীব্র কাজটা করে। তীব্রের হাতে আর 2 মিনিট। ও আর কোনো ঝামেলা না করে দ্রুত সেখান থেকে বেরিয়ে দ্রুত গতিতে করে সেখান থেকে কিছু দূর যেতে গুলির আওয়াজ শুনতে পায়। তার মানে রেড পড়ে গেছে আর ও মেয়েটাকে পেয়েছে। একটা বিশ্বজয়ের হাসি দিয়ে তীব্র এক হাতে মেয়েটাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে আর এক হাতে ড্রাইভ করতে থাকে। ওইখানে একাই এসেছে, কাউকে নিজের সাথে এনে রিস্ক নেয়নি। ঋতু পাশে ওর জন্য অপেক্ষা করছে। তীব্র ওর কাছে গেলে তুরকে কোলে নিয়ে ওই গাড়িতে বসে পড়লো আর ঋদ্ধ আর ড্রাইভার সামনের সিটে। ওরা রাস্তা থেকে ঢাকার উদ্দেশ্যে ব্যাক করে। হঠাৎ তীব্র দেখলো মেয়েটা সিট থেকে পড়ে যাচ্ছে। তীব্র ওর মাথাটা ধরে নেয়। কি করবে বুঝতে না পেরে অনেকটা ইতস্তত হয়েই তুরের মাথাটা নিজের বুকে রাখে। আলগা হওয়ার কারণে তুর আবার পড়ে যেতে নেয়। এবার তীব্র শক্ত করেই তুরের মাথা ওর বুকের সাথে চেপে ধরে। নিজের অজান্তেই খালি বুকে কোনো একটা পূর্ণতা পায় তীব্র। আর প্রশান্তির এক নিঃশ্বাসে গাড়ির সিটে হেলান দিয়ে নিজের ক্লান্ত শরীর ছেড়ে দেয় তীব্র। কিন্তু কিছুক্ষণ পর ঘটে অন্য বিপত্তি। হঠাৎ করে তুরের শ্বাসকষ্ট শুরু হয়। তীব্র বুঝতে পারে ওর অবস্থা এতটাই খারাপ, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। তীব্র দ্রুত গাড়ি থামিয়ে তুরকে বাইরে বের করে আনে। বুঝতে পারে এই মুহূর্তে তুরকে শ্বাস দেওয়া প্রয়োজন। তীব্র দ্রুত ঋদ্ধকে ডাকে। ঋদ্ধ, প্লিজ ওকে লিপটুলিস শ্বাস দাও, ওর জন্য খুব জরুরি। তীব্রের কথাটা শুনে ওর মাথায় আকাশ ভেঙে পড়ে। তীব্র ওকে একটা মেয়েকে ধরতে গেলে কিস করতে বলছে। সরি স্যার, আমার গার্লফ্রেন্ড আছে, যদি জানতে পারে তাহলে এবার ব্রেকআপ। হোয়াট রবিশ, এখানে মেয়েটার জীবন মরণ প্রশ্ন, আর তুমি? সরি স্যার, আমি পারবো না, আপনি বরং ড্রাইভারকে বলুন। তীব্র ড্রাইভারের দিকে তাকাতে ও বিশ্রী একটা হাসি দেয়, যাতে তীব্রের রাগ উঠে যায়। ও আর কিছু না ভেবে তুরকে তুলে ওর ঠোঁটে ঠোঁট আটকে ওকে শ্বাস দিতে থাকে। এটা দেখে ঋদ্ধ মুচকি মুচকি হেসে উঠে মনে মনে বলে, শেষ পর্যন্ত তাহলে নারী বিদ্বেষী নারী স্পর্শ করলো, যাক আমি তো বেঁচে গেছি। তীব্র তুরের মুখে বাতাস দিতেই তুর একবার জোরে শ্বাস টানে। তারপর তীব্র ওকে পানি খাওয়াও। ঠিক তখন তুর আবার তাকে আবছাভাবে দেখে যে ওকে পানি খাইয়েছে। তারপর আবার জ্ঞান হারায়। দুর্বলতা ওকে আর সায় দেয় না। কিছুক্ষণ পর ওর শ্বাসের গতি ঠিক হয়ে আসে। তীব্র ওর মুখ আর ঠোঁট থেকে চুল সরিয়ে ওর গালে আলতো স্লাইড করে। তীব্র কি করছে নিজেও জানে না। ও আবার তুর গাড়িতে তুলে এবার শক্ত করে বুকের মাঝে আঁকড়ে ধরে, যাতে একটু পড়তে না পারে। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো তুরের সাথে এত কিছু হয়ে গেছে, তার কোনো কিছুই তুরের মনে নেই। কারণ প্রথম দিকে তুর নেশাগ্রস্ত ছিল আর পরে সেন্সলেস। ও শুধু 2টা লোককে আবছাভাবে দেখেছে যে তীব্র ছিল। প্রায় মাঝরাতের দিকে বাড়ি ফিরে তীব্রের কথায় বাধ্য হয়ে অনেকটা দ্রুত ড্রাইভ করে আসতে হয়েছে। বাড়ি ফিরেও তুরকে নিয়ে কি করবে ভেবে পায় না। মেয়েটাকে এনেছে ঠিক আছে, কিন্তু রাখবে কই? এমনটা না যে ওর বাড়িতে কোনো রুম নেই, কিন্তু সেখানে এই মেয়েটাকে কোথায় রাখবে? ঋদ্ধ খুব ভালোভাবেই তীব্রের অসহায় অবস্থা বুঝতে পারল।
কিন্তু এই সুযোগ ছাড়া যায় নাকি? তাই অনেকটা অবুঝের মতন বলল, এখন কি হবে স্যার? এই মেয়েটা এখন থাকবে কই? না মানে আমার বাড়িতে রাখলে তো আমার সমস্যা নেই, কিন্তু আমার গার্লফ্রেন্ড জানতে পারলে ব্রেকআপ, আর বাবা মা জানতে পারলে তো ঘর থেকে বের করে দিবে। নাইলে ওকে রাখতে কোনো সমস্যা হতো না। ঋদ্ধ বেশ ভালোই বুঝলো তীব্র রেগেছে, আর এটাও বুঝলো তীব্র এটা নিয়ে অজগরের মতন ফোঁস করবে, কিন্তু কিছু বলবে না। এই একটা ব্যাপারে ঋদ্ধ নির্ভয়ে থাকতে পারে যে তীব্র রাগলেও কিছু বলবে না। স্যার এখন কি করবেন? আচ্ছা, মেয়েটা যে রুমে ছিল সেই রুমে রেখে আসবো? এবার বেশ বিরক্ত হয়ে রাগী কণ্ঠে উত্তর দেয় তীব্র। ওকে নিয়ে তোমাকে না ভাবলে চলবে। তারপর কোলে তুলে সোজা নিজের রুমে পা বাড়ায়, তুরকে নিয়ে ওর বিছানায় শুয়ে দেয়। ঋদ্ধ এবার আরো বেশি অবাক হয় যে লোকের কাছে আজ পর্যন্ত হাজার চেষ্টার পর কোনো মেয়েকে কাছে আনতে পারলো না, এমনকি ওর বাড়িতে কোনো মহিলা স্টাফ পর্যন্ত রাখা হয় না, সে কিনা এই মেয়েটাকে তার বাড়িতে তার রুমে নিজের বিছানায় জায়গা দিয়েছে। কিন্তু কেন? তীব্র তুর্কি বিছানায় শুয়ে ওর পুরো শরীর একবার স্ক্যান করে নেয়। শরীরের লাল লেহেঙ্গা সাজ দেখে বোঝাই যাচ্ছে বিয়ে বাড়ি থেকে আনা হয়েছে। তীব্র ওকে দেখার জন্য কপালে হাত দিতে গিয়েও থমকে যায়। কিছু একটা ভেবে ঋদ্ধকে বলে উঠল, ডাক্তারকে ফোন দিয়ে এই মুহূর্তে আসতে বলো। কিন্তু স্যার ডক্টর অরুণকে কেন? ঋদ্ধ। ওকে স্যার। তারপর ঋদ্ধ ডক্টর অরুণকে ফোন। মাঝরাতে এটা কারোর জন্যই কাম্য না, কিন্তু যেহেতু তীব্রের ফোন তাই ডাক্তার অরুণ তীব্রের বাড়িতে আসে। ওনাকে দেখে বোঝাই যাচ্ছে উনি রেগে আছে। ও সরাসরি তীব্রের রুমে যায়, গিয়ে ঋদ্ধের মতো উনি নিজের শখ খায়। তীব্রের বেডে একটা মেয়েকে আবিষ্কার করে, আর এটাও বুঝতে পারলো তীব্র কেন তাকে ডেকেছে। ও তুরকে দেখে নিল, তারপর একটা ইঞ্জেকশন পুশ করিয়ে বলল, এর জন্য মাঝরাতে আমাকে হয়রান না করলেও পারতে ঋত্য। আমি নিজেই হয়রান, আপনাকে কি বলবো? তীব্র চুপচাপ এতক্ষণ দাঁড়িয়েছিল, কিন্তু এবার ডাক্তার অরুণের কথায় থমকে গেল। আচ্ছা, মেয়েটাকে দেখে তো মনে হচ্ছে বিয়ের কনে, অনেক বেশি টানা হেঁচড়া করা হয়েছে, তাই এই অবস্থা। তার গালে এই দাগগুলো কেন? সেটা আপনার না জানলেও চলবে, যেটা করতে এসছেন তাই করুন। তীব্রের এবার রাগ লাগলো, ও কেন ডেকেছে অরুণকে। তীব্রের কথায় অরুণ স্মিত হাসল, ও হয়তো এমন কিছুই আশা করেছিল। সেটা আপনার পার্সোনাল ব্যাপার, সে যাই হোক, আমার কাজ শেষ, বাকিটা আপনি করে নিতে পারবেন। তীব্র চুপ। আর হ্যাঁ, মেয়েটার ড্রেসটা চেঞ্জ করিয়ে মুছিয়ে দিতে হবে, না হলে কিন্তু ঘায়ে ইনফেকশন হয়ে যাবে। সেটা আপনাকে বলে দিতে হবে না আমার। সো আমি কি কাউকে পাঠাবো? তীব্র রাগী চোখে ওর দিকে তাকায়। না মানে আমার জানা মতে এখানে কোনো মেয়ে থাকে না, তাই। এবার তীব্র বেশ কড়া কণ্ঠে বলে উঠল, সেটা আপনার না ভাবলেও চলবে, আই উইল ম্যানেজ। ওর কথায় হালকা হাসলো অরুণ। আই নো ইউ উইল ম্যানেজ। তারপর তুরের দিকে তাকিয়ে বাড়ি ফিরে গেলেন। এবার ফাঁসাতে পড়লো তীব্র। ও ঋদ্ধের দিকে তাকিয়ে ঋদ্ধ বেশ বড় একটা হাই তুলল। এর মানে তীব্রের কাছে স্পষ্ট। স্যার অরুণ স্যার তো বললো মেয়েটা ড্রেস চেঞ্জ করতে হবে, এখন সেটা কি আমাকেই বলবেন? তাহলে আগেই জাস্ট শাট আপ অ্যান্ড গেট লস্ট। প্রচন্ড রেগে গেল তীব্র। ছেলেটা অতিরিক্ত করছে এই মেয়েটাকে নিয়ে। ঋদ্ধ রুম থেকে কোনো মতে পালিয়ে বাঁচে। দরজার বাইরে দাঁড়িয়ে ঋদ্ধ বলে, আর আজব, এই কাজটা করতে বলে তো মানা করতাম না, এবার স্যার তো বললোই না, উল্টো বের করে দিল। ওরা রুম থেকে বেরিয়ে যেতেই তীব্র প্রচন্ড বেগে দরজা আটকে দেয়। তারপর তুরের কাছে যায়। তারপর বিছানায় ওর পাশে বসে। তীব্র ওর দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। ওর গালের দিকে নজর যেতেই দেখে থাপ্পড়ের দাগ স্পষ্ট। শরীরের বিভিন্ন জায়গায় কেটে গেছে। ওর পায়ের দিকে নজর যেতেই দেখে সেখানে পুরো কাপড় রক্তে শুকিয়ে গেছে। 3 দিন আগের কাপড় চেঞ্জ করে শরীর না মুছালে ইনফেকশন হয়ে যাবে। তীব্রের প্রথমে খুব হ্যাজিটেড লাগছিল, কিন্তু কি মনে করে পানি আর তোয়ালে নিয়ে এলো। ওর একটা কথাই মনে হলো, দায়িত্বের চেয়ে বড় কিছু না, আর জীবনের চেয়ে বেশি কিছুই না। তারপর লাইটটা নিভিয়ে দিল তীব্র। তুরের শরীর মুছিয়ে ওর একটা লম্বা সাদা শার্ট তুরের গায়ে জড়িয়ে দিল। ওর মাথার চুলগুলো খুলে মাথা ধুয়ে মুছে দিল। তারপর ঘুমন্ত তুরকে ওর ঘুমের মধ্যে স্যুপ খাওয়ালো। নিজের কাজ শেষ করে তুরের মাথার কাছে বসে তুরের মাথায় হাত দেয় তীব্র। ভেজা লম্বা চুলগুলো বালিশে ছড়িয়ে রাখে। তারপর তুরের মুখের খুব কাছে যায়। ঘুমন্ত তুরকে জিজ্ঞেস করে, হেই মেয়ে, কি করেছো তুমি? যেখানে তোমাকে শাস্তি দেওয়ার কথা সেখানে আমি তোমার সেবা করছি। অন্য জানা সত্য কেন তোমার থেকে নিজেকে দূরে রাখতে পারছি না? কেন টানছো আমাকে? এই জন্যই কি এত কিছুর পর কোনো কিছু শেষ হয়নি, বরং নতুন করে শুরু হয়েছে? তীব্র আর কিছু না বলে সোফায় গিয়ে শুয়ে পড়ে। বুকের মধ্যে একটা বালিশ রেখে বিছানায় শুয়ে থাকা তুরকে দেখতে থাকে আর ভাবে, কি হতে কি হয়ে গেল? মেয়েকে নিয়ে এসেছিল কষ্ট দিতে, উল্টে এখন তার সেবা করতে হচ্ছে। সকালে ঘুম থেকে উঠে তীব্র তুরের কাছে যায়।
ওকে ঘুমিয়ে থাকতে দেখে তীব্র একটা দীর্ঘশ্বাস ছাড়ে। সারা রাত একটুও ঘুমোতে পারেনি সোফায়, অন্য রুমেও শুতে পারে না। আর তোরকে অন্য রুমে রাতে শিফট করার ইচ্ছেটা জাগেনি সারাদিনের এত ক্লান্তির পর। তারপর তীব্র ফ্রেশ হতে চলে যায়। তীব্র একটা ট্রাউজার আর গলায় তোয়ালে পেঁচিয়ে বেরিয়ে আসে। ফিরে এসে টি টেবিলের ব্ল্যাক কফিটা তুলে সিপ দিতেই টিভি অন করে। তখন গতকাল রাতের ব্রেকিং নিউজ দেখতে পায় যে অজানা সবাইকে বাঁচিয়েছে, তাকে সবাই দোয়া দিচ্ছে। নিউজটা দেখে বাঁকা ঠোঁটে হাসি তীব্র। তারপর গায়ের কাছে একটা ফোন দেয়। মেয়েগুলোর অবস্থা কি? স্যার, আপনার কথা মতো সব মেয়েদের পুলিশের উপর না ছেড়ে আমরা নিজের দায়িত্বে ওদের বাড়ি পৌঁছানো দেখব। গুড, সব মেয়েদের বাড়িতে পৌঁছে আমাকে জানাবে। তারপর ফোনটা কেটে তীব্র কফি হাতে তুরের কাছে যায়। কফিটা পাশের টেবিলে রেখে তুরের দুপাশে হাত দেয়, যাতে তীব্রের ভেজা চুলের পানি তুরের মুখে পড়ে। তা দেখে তীব্র আরেকটু চুলগুলো ঝাড়া দেয়, যাতে তুরের মুখেই পানি পড়ে। কিন্তু তুরের ঘুম ভাঙে না, তাই তীব্র ওর বাঁ হাত দিয়ে মুখে উড়ে আসা চুলগুলো তুরের কানের নিচে গুজে দেয়। প্রথম কোনো মেয়ের এতটা কাছে তীব্র, কিন্তু কোনো খারাপ লাগা নেই। তারপর তীব্র তুরকে বলে উঠল, কংগ্রাচুলেশনস মিস তাইরাত, আপনার জন্য আজ অনেকগুলো মেয়ে আজ জীবন নষ্ট না হওয়া থেকে বেঁচে গেল। কিন্তু আফসোস, আপনি বাঁচতে পারবেন না। অন্যরা যখন করেছেন শাস্তি আপনি পাবেন, তবে সেটা অন্যভাবে। সত্যি বলেছিল, মেয়েদের মাঝে অদ্ভুত মায়া থাকে, আর তোমার মাঝে তা হয়তো একটু বেশি। নাহলে এত কিছুর পর কেউ এর চেহারাটা দেখতে চায়? আমিও দেখতে চাই কি আছে নিষ্পাপ চেহারার মাঝে। তারপর তুরের একদম কাছে চলে যায় তীব্র। ওর আঙুল দিয়ে তুরের কপাল থেকে নাক বরাবর টেনে বুড়ো আঙুল দিয়ে ঠোঁট স্পর্শ করে। তখনই রুমের দরজায় নখ পড়ে, আর তীব্র ওকে ছেড়ে উঠে দাঁড়ায়। গায়ে একটা শার্ট জড়িয়ে ভেতরে ডাকে, ম্যানেজার এসেছে। ফাইল সবকিছু কমপ্লিট হয়েছে, যা দিয়েছে। জি স্যার। তারপর উনি ওখানেই দাঁড়িয়ে রইলেন। তীব্র বুঝতে পারল উনি কিছু বলতে চান। যা বলার বলে ফেলুন। স্যার, আমি রিক্তির কাছে সবটাই শুনেছি। আপনি কতটা রিস্ক নিয়ে মেয়েটাকে বাঁচিয়েছেন। হ্যাঁ তো? তাহলে তো এই মেয়েটা ওদের মতোই। সবাইকে যখন বাড়িতে পুছিয়ে দিয়েছেন, তাহলে এই মেয়েটাকে এখানে রেখে কি করবেন? ওকে বাসায় দিয়ে আসলেই হতো। ম্যানেজারের কথায় তীব্রের চোখ মুখ শক্ত হয়ে এলো। উনি বুঝলেন তীব্র রেগে গেছে। এই মেয়েটা কি আপনার, না ওর সাথে আপনার কোনো সম্পর্ক আছে? সোজাভাবে দাঁড়িয়ে বলে, না মানে? আপনি তো ওদের হাতে তুলে দিবেন না, তাই বলছিলাম। আমি আপনার কাছে কিছু শুনতে চেয়েছি? চাইনি তো। ফ্রিতে অ্যাডভাইস দেওয়া বন্ধ করুন। আপনাকে যার জন্য মাইনে দেওয়া হয় শুধু তাই করুন। তখনই ঋদ্ধের প্রবেশ। স্যার, তাই রাতের বাবা মা পাগলের মতো ওকে খুঁজছে, পুলিশেও খুঁজছে, কিন্তু কোনো কিনারা করতে পারছে না। যাতে না পারে তার ব্যবস্থা করেছে। কিন্তু স্যার, আপনি মেয়েটাকে এখনো রেখেছেন কেন? আপনি মেয়েটাকে খারাপ কোথাও দেবেন বলে তো মনে হয় না। তোমাদের দুজনে দেখছি ওকে নিয়ে বেশি চিন্তা। ওকে বলছে, এখনো মেয়েটাকে কি করবো তা ভাবিনি। শুধু এটুকু জানি মেয়েটার বাড়ি ফিরছে না। তাহলে ওই মেয়েটাকে বাঁচাতে গেলেন কেন? ওর জন্য এতগুলো মেয়েকে বাঁচালেন কেন? কারণটা খুব সিম্পল। ওই মেয়েগুলোকে বাঁচানো আমার দায়িত্ব ছিল, আর এই মেয়েটাকে ওদের হাতে তুলে দেওয়া আমার ভুল ছিল, কারণ ও আমার শিকার। তাই ওকে শাস্তি দেওয়ার অধিকার শুধু আমার। ওর সাথে যা করার তা আমি করব। কিন্তু এ নিয়ে আমি আর কথা বলতে চাই না। মেয়েটার টপিক আজ থেকে তোমাদের মুখে যেন না সরে, তাহলে কিন্তু মেয়েটার চেয়েও খারাপ অবস্থা হবে তোমাদের। ওকে স্যার। আর শোনো, বলুন। মেয়েটাকে এখান থেকে শিফট করার ব্যবস্থা করো, বিরক্ত লাগছে আমার। ঋদ্ধ আর ম্যানেজার নিজেদের মুখ দেখাদেখি করে চলে যায়। ওকে স্যার। ওরা আর দাঁড়ায় না, চলে যায় রুম থেকে। ওদের চলে যেতে তীব্র তুরের কাছে যায়। তারপর ওর পাশে বসে ওর পালস চেক করে। তারপর একটা ইঞ্জেকশন ইনজেক্ট করে তুরের বডিতে। তুর ব্যথায় ভ্রু কুচকে আবার শান্ত হয়ে যায়। এভাবে কেটে যায় 3 দিন। এই 3 দিনে একবারের জন্য হলেও চোখ খোলেনি তুর। কিভাবে খুলবে এতদিন? তীব্র ঘুমে ইঞ্জেকশন দিয়ে তুরকে ঘুম পাড়িয়ে রেখেছিল। তুর আলতো করে চোখ খোলে। 3 দিন এভাবে ঘুমিয়ে থাকার কারণে আর 6 দিন নিস্তেজ থাকার কারণে তুরের শরীর প্রচণ্ড দুর্বল। তার মাঝে তীব্র ওকে যতটা ওকে খাইয়েছে তাই গেছে পেটে, এখন তা আছে বলে মনে হয় না। তুর অনেক কষ্ট করে উঠে বসার চেষ্টা করে, কিন্তু কিছুই দেখতে পায় না, কারণ পুরো রুম অন্ধকার। অনেকটা দুর্বল হওয়ার কারণেও আলতো করে মাথা নাড়ে। হাত দিয়ে চারপাশটা বোঝার চেষ্টা করতেই তুর বুঝতে পারে ও মেঝেতে পাতা বিছানায় শুয়ে আছে। তারপর ভাঙা গলায় আলতো আওয়াজে বলে উঠল, এখানে কেউ আছে? থাকলে প্লিজ সারাদিন, আমার দম বন্ধ হয়ে আসছে। এতটুকু বলে আবার নিস্তেজ হয়ে পড়ে তুর। এই রুম লক করা, যার
চাবি শুধুমাত্র তীব্রের কাছে, তাই অন্য কেউ তুরকে খাবার দেওয়া তো দূরে থাক, দেখতেও পারবে না। তুর আবার চোখ খোলে কিছুর শব্দ, বুঝতে পারে এটা দরজা খোলার শব্দ। তুর সেদিকে তাকিয়ে একটা পুরুষালী ছায়া দেখতে পায়, যা দেখে তুরের কলিজা কেঁপে ওঠে। ধীরে ধীরে ছায়ারূপী মানুষটা তুরের কাছে আসতে যায়। তুর তার চেহারা দেখতে পাচ্ছে না। ও ভয়ে শোয়া থেকে উঠে বসে নিজেকে গুটিয়ে বলে, কে কে এখানে? তখনই দরজাটা বন্ধ হয়ে যায়। তোর বুঝতে পারে ছায়ারূপী মানুষটা রুমের ভেতরে আছে, কিন্তু অন্ধকারের জন্য তাকে দেখতে পাচ্ছে না। তোর তাই অনেক চেষ্টা করে দুর্বল শরীর নিয়ে উঠে দাঁড়ায়, তারপর আধো আধো ভাবে অন্ধকার হাতড়ে বেড়ায়। তখনই কোনো শক্ত কিছুর সাথে ধাক্কা খায়। প্রচণ্ড ঘাবড়ে যায় দূর, কারণ দরজা খোলার আলোতে যতটুকু দেখেছে তাতে এখানে দেয়াল থাকতে পারে না। তোর কাঁপা কাঁপা হাতের সামনে হাত দিয়ে দেখার চেষ্টা করতে সেখানে হাত বুলায়, কিন্তু নিজের অজান্তেই তোর তীব্রের বুক থেকে উঠে ওর গালে হাত বুলায়। আর তীব্র চুপচাপ অন্ধকারে দাঁড়িয়ে থেকে তুরের কাণ্ড অনুভব করে। ঠিক তখনই তুরের এক হাত তীব্রের বুকে আর এক হাত তীব্রের ঠোঁট স্পর্শ করে, যাতে তীব্রের হৃদয়ের থকথকানি আর গরম নিঃশ্বাস দুইটাই তুর ফিল করতে পারে। বুঝতে পারে ওর সামনে কোনো লোক দাঁড়িয়ে আছে। আর তখন সে হোটেলের কথা মনে পড়ে যেখানে ওকে আটকে রাখা হয়েছিল, আর একটা লোককে ওর নামে টাকা ধরতে দেখেছে। তার মানে এটা কি সেই লোক? কথাটা ভেবে তোর লোকটার থেকে হাত দূরে সরে যায়। এভাবে কিছুক্ষণ জড়ো হয়ে থাকে তোর। অন্ধকার তাই দেখতে পারছে না, কিন্তু হঠাৎ ফিল করলো ওর পেছনে কারো অস্তিত্ব। ধীরে ধীরে তুরের পিঠে কারো গরম নিঃশ্বাস ফিল করতে পারল। তখনই তুরের দুহাত টেনে হাতগুলো তুরের পেছনে আটকে তুরকে নিজের মধ্যে আবদ্ধ করতে চাইল। কেউ ভয়ে কুকড়ে উঠল। তুর এবার নিজেকে আটকাতে না পেরে ভয়ে পাগলের মতন কান্না করতে থাকে। প্লিজ ছাড়ুন আমাকে, এমনটা করবেন না আমার সাথে। কে আপনি? কিন্তু তুরের কোনো কথাই যেন লোকটার কানে গেল না। তুর দুর্বল শরীরেও নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তুরের কোনো কথাই যেন তীব্রের কানে গেল না। হঠাৎ করে তীব্রের কি হয়ে গেল তীব্র নিজেও জানে না। তুরের স্পর্শ পেয়ে নিজেকে আর সামলাতে পারে না তীব্র। ও তুরকে ওভাবেই কাছে টেনে ওর বুকের মাঝে তুরের পিঠ ঠেকিয়ে তুরের ঘাড়ে আলতো করে ঠোঁট বুলাতে থাকে। তুর অঝরে চিৎকার দিয়ে কাঁদতে শুরু করে, কিন্তু ওর আওয়াজ এই বন্ধ ঘরের বাইরে যাবে না, যা শুধু একজনের কানেই যায়, আর সে হচ্ছে তীব্র। তুরের কান্নাই তীব্রের হুঁশ ফেরে। তুরকে কাঁদতে দেখে অন্ধকারের মাঝে তুরকে নিজের দিকে ফিরিয়ে নেয়। তুর নিজেকে ছাড়িয়ে নিতে চায়, কিন্তু পারে না। তীব্র এক হাত দিয়ে ওর কোমর পেঁচিয়ে আরেক হাত দিয়ে জোর করে ওর চোখের পানি মুছিয়ে দেয়। তারপর নরম গলায় বলে ওঠে, সামান্য ছোঁয়াতে যদি এইভাবে চোখের পানি ফেলো, তাহলে তো সারা জীবনে এই চোখের পানি শেষই হবে না। এইভাবে পানি ফেলে অপচয় করো না। খুব বেশি দামি তোমার চোখের পানি, এত সহজে ফেলো না। সস্তা লাগে আমার কাছে, আর সস্তা জিনিস আমার একদম পছন্দ নয়। তোমার চোখে পানি দেখার জন্য আমি এত কিছু করবো তা তুমি ভাবতেও পারবে না, কারণ তোমার চোখ থেকে ঝরা মুক্তদানা আমার মনের শান্তির খোরাক। লোকটার কণ্ঠস্বর শুনে তুর থমকে গেল। সবটা ধোঁয়াশার মতো লাগলো। এত সুন্দর মিষ্টি কণ্ঠ কোনো পুরুষের হতে পারে জানা ছিল না তুরের। শান্ত গলা শান্ত সমুদ্রের মতো শোনা গেলেও কথাগুলো উত্তাল সমুদ্রের চেয়েও বেশি ভয়ানক। এতক্ষণ সবটা শান্ত হলেও এবার তুর আরো ভয় পেয়ে গেল। নিজের গালে কারো ঠোঁটের স্পর্শ পেয়ে তুরের ছটফটানি আরো বেড়ে গেল, কিন্তু এই ছায়ারূপী মানুষটার থেকে কিছুতেই ছাড়া পাচ্ছে না। তুর ফিল করতে পারলো তুরের ঠোঁটের দিকে লোকটার বিচরণ হতে চলেছে, আর এটাও বুঝতে পারলো এই দুর্বল শরীর নিয়ে ও চাইলেও কিছু করতে পারবে না। তবু নিজের শেষ চেষ্টা দিয়ে ট্রাই করলো নিজেকে ছাড়ানোর, কিন্তু কোনো লাভ হলো না। তুরের হিচকি উঠে কান্নার বেগ বেড়ে গেল, কিন্তু শব্দ হলো না। লোকটার গরম শ্বাস তুরের ঠোঁটে তুর হাল ছেড়ে ভাগ্যের কাছে নিজেকে সমর্পণ করতেই হঠাৎ মোবাইলে রিংটোন বেজে উঠল। হ্যাঁ, ওই লোকটার মোবাইলে রিংটোন। তীব্র তুরকে এক হাত দিয়ে ধরে রাখা অবস্থায় মোবাইলটা বের করে দেখলো। মোবাইলটা দেখা মাত্রই ও খুব দ্রুত তুরকে ছাড়িয়ে নিল নিজের থেকে। মোবাইলের আলোতে যতটুকু বুঝলো তুর, তাতে মনে হলো লোকটা নাম্বারটা দেখা মাত্র ঘামতে শুরু করেছে। লোকটা নিজের চোখ মুখ মুছে খুব উত্তেজিত হয়ে কলটা ধরেই জিজ্ঞেস করলো, কি হচ্ছে? ভয় মাখা কণ্ঠে বলে, স্যার তাড়াতাড়ি হাসপাতালে চলে আসুন, ওনার অবস্থা ভালো না। কথাটা শুনে লোকটার কণ্ঠে অদ্ভুত এক ভয় শুনতে পাই তুর। আমি এখন আসছে। মোবাইলটা কেটে লোকটা একটা ঘুষি মারে। বোঝাই যাচ্ছে এটা দেয়ালে লেগেছে, তাই এমন ধুম শব্দ হচ্ছে। এবার তীব্রের চোখ মুখ শক্ত হয়ে আসে।
এতক্ষণও তুরকে ভয় দেখানোর জন্য কাজগুলো করলেও এবার ও রেগে গেছে। তুরের নিঃশ্বাসের শব্দ দিয়েই তীব্র বুঝতে পারলো ও কোথায়। তীব্র গিয়েও ওর চুলেরগুলো নিজের মুঠোয় প্রচণ্ড জোরে চেপে ধরে। ব্যথায় তুর ছটফট করছে, কিন্তু কিছু বলতে পারলো না। শুধু বুঝলো লোকটার রাগান্বিত নিঃশ্বাস তুরের মুখে পড়ছে। তোকে আমি ছাড়বো না। তোর জন্য যা হয়েছে তার সবটার মূল্য তোকে দিতে হবে। ওর যদি কিছু হয় তাহলে। ছাড়ুন, লাগছে আমার। তীব্র কিছু বলতে গিয়েও বলল না, শুধু এটাই বলল, ব্যথা কাকে বলে আর কষ্ট কি এবার তুই বুঝবি। তুরকে খুব জোরে ধাক্কা মেরে বেরিয়ে যায় তীব্র। তীব্রের ধাক্কায় অন্ধকারে দেয়ালের সাথে বাড়ি খায় তুর। তীব্র দরজা খুলে বেরোনোর সময় হালকা আলো বের হলেও ও যাওয়ার পর সবটা অন্ধকার হয়ে যায়। আর তুর লোকটার কথার আগামাথা না পেয়ে ওখানে মুখ গুজে কাঁদতে থাকে। তীব্র হসপিটালের জন্য বেরিয়ে যাওয়ার পর তুর অন্ধকারে ওখানেই কাঁদতে থাকে। তুর খুব ভয় পায় অন্ধকারে, কিন্তু এখন ওর জীবন থেকে যেন অন্ধকার শেষ হতে যাচ্ছে না। আচ্ছা, তুমি কি কোনোদিন আমাকে একটু বিশ্বাস করতে পারো না নাকি? আমি কি বলেছি বিশ্বাস করি না? তুমি সেদিন রাতে কই ছিলে বললেই তো হয়। হানিমুন করতে গেছিলাম। আরে সোনা, কাজে গেছিলাম। কি এমন কাজ যে রাতেও ফোন ধরতে পারো নাই? শালার এই মাইয়াদের সাথে প্রেম মানুষে করে। দেখো রিক্ত, তুমি কোথায় ছিলে যদি না বলো তাহলে কিন্তু ব্রেকআপ। এই না না, জান মান বেবি সোনা, আপদ বিপদ সব তুই, এমন কথা বলে না। আপদ বিপদ মানে? হ্যাঁ হ্যাঁ, কি বললাম? আপদ বিপদ মানে দুঃখ কষ্টের সাথী। চুপ করো মিথ্যু। এই জান না, শোনো আমার কেটে দিল। তারপর ফোন কেটে দেয় আর ঋদ্ধ মাথায় হাত দেয়। ওরে কেউ থাকলে আমারে মারো, মারো মুঝে মারো। আমি কার সাথে প্রেম করি? শালা এই স্যারের চাকরি করতে গেলে গার্লফ্রেন্ড থাকে না, আর চাকরি গেলে গার্লফ্রেন্ডের বউ হবে না। আর যদি এটা বউ হয় তাহলে আমি থাকবো না। আমি কি করতাম? শালার এই সন্দেহবাদী গার্লফ্রেন্ডের সাথে প্রেম করা যায়? 24 ঘন্টায় 48 বার সন্দেহ আর 3 বার করে ব্রেকআপ। মন চায় সন্ন্যাস নিয়ে নেই, যত সব ব্রেকআপ বলি। তারপর আশেপাশে দেখে নিজের চুলগুলো ঠিক করে নিজের বাড়ি ফেরে ঋদ্ধ। ওদিকে মাঝরাতের দিকে হাসপাতাল থেকে বাড়ি ফেরে তীব্র। তীব্রের চোখে রক্ত জমে গেছে। ও হাসপাতালে রাত থাকতে চেয়েছিল কিন্তু পারেনি। ওকে ডাক্তার অরুণ অ্যালাউ করেনি, তাদের তীব্রের ক্ষতি হবে বেশি। তীব্র সোজা নিজের রুমে যায়, নিজের ড্রয়ার থেকে একটা গান বের করে, তারপর তুরের রুমের দিকে পা বাড়ায়। দরজা খুলতেই ঘুম ঘুম চোখে উঠে বসে পড়ে তুর। তীব্র রুমে ঢুকে লাইট জ্বালায় আর তুর বসা থেকে দাঁড়িয়ে যায়। তীব্র সোজা রুমের ভেতরে ঢুকে তুরের কপাল বরাবর বন্দুক তাক করে। এই প্রথমবার তুর তীব্রকে দেখতে পেল। দুজনেই এই প্রথম সামনাসামনি হলো। তীব্র বন্দুক ধরে দাঁড়িয়ে আছে আর তুরের ঠোঁট সহ শরীর প্রচণ্ড কাঁপছে। তখনই তীব্র বন্দুকের ট্রিগারে আঙ্গুল দেয়। তুর লোকটার আগামাথা কিছুই খুঁজে পায় না, কিন্তু বুঝতে পারে লোকটা ওর উপর প্রচণ্ড রেগে গেছে। গলা শুকিয়ে আসছে তুরের। সত্যি লোকটা ওকে মেরে ফেলবে নাকি? উত্তর খুঁজে পায় না তোর। তখনই তীব্র ট্রিগার প্রেস করে আর তোর ভয়ে চোখ বন্ধ করে চিৎকার করে ওঠে। কিন্তু কিছুক্ষণ পর যখন কোনো কিছুর আভাস পায় না, তখন চেয়ে দেখে ওই লোকটা দেয়ালে পিঠ ঠেকিয়ে এক পায়ে দাঁড়িয়ে আছে, বন্দুকটা নিজের কপালে স্লাইড করতে করতে। তোর তীব্রের দিকে তাকিয়ে ঢোক গিলতে তীব্র রক্ত লাল চোখে তুরের দিকে তাকায়। তুরের নজর ওর নজরে পড়লে তুর পিছিয়ে যায় আর তীব্র ওর দিকে এগোতে থাকে। একসময় তুর দেয়ালের সাথে মিশে যায় আর তীব্র এক হাত দেয়ালে ভর দিয়ে বন্দুকটা তুরের কপালে বেশ জড়িয়ে চেপে ধরে। তীব্রের চোখ রাগে রক্ত লাল হয়ে আছে আর তুরের চোখ পানিতে ভরে গেছে, কিন্তু শব্দ করতে পারছে না। অসম্ভব কাঁপছে তুরের ঠোঁট ছোড়া। এটা দেখে তীব্র বন্দুকটা ধীরে ধীরে তুরের কপাল থেকে ঠোঁটের কাছে এনে বন্দুক দিয়ে স্লাইড করতে থাকে। বন্দুকের ধারালো অংশের খোঁচায় ব্যথা পায় তুর, যাতে আলতো কেটে যায় ঠোঁটটা। তুর কিছু মুখ খুলতে যাবে, তার আগেই তীব্র বলে, ঠোঁট দিয়ে যেন তেল পরিমাণ আওয়াজ না হয়, তাহলে কিন্তু। গানটা লোড করে আবার তাক করে। তুর আর কিচ্ছু বলতে পারে না, কিন্তু কান্নার বেগটা বেড়ে কাঁপতে থাকে। তীব্র তখন ওর মুখের আরো কাছে যায়। তখনই একটা বাজে গন্ধ তুরের নাকে আসে। হ্যাঁ, তীব্র ড্রাঙ্ক, তবে খুব বেশি না, কন্ট্রোল করার মতো, কিন্তু তুর তা সহ্য করতে পারল না। প্লিজ, আমি গন্ধটা সহ্য করতে পারছি না, সরে দাঁড়ান আমার থেকে। খুব জোরে চিৎকার করে বলে। তুরের মুখে এটা শুনে তীব্র তুরের কোমর পিছিয়ে ওকে নিজের একেবারে কাছে নিয়ে আসে। তুরের মুখে ইচ্ছে করেই ফু দিতে থাকে। তুর সহ্য করতে না পেরে পাগলের মতো ছোটাছুটি করতে থাকে, কিন্তু তীব্রকে ছাড়তে পারে না।
ও যত ছাড়ানোর চেষ্টা করছে তীব্র ততটাই ওকে নিজের মাঝেই টেনে নিচ্ছে। এবার তোর সহ্য করতে না পেরে বমি করার অবস্থায় চলে এলো, কিন্তু তার জন্য পেটে কিছু থাকতে হবে। বিগত কয়েকদিন যাবৎ তুরের পেটে কিছুই পড়েনি। বমি করতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু না পারার কারণে পেট থেকে সব উগড়ে চলে আসছে। কিন্তু মুখে শুধু তিতার অনুভব হচ্ছে, আর কিচ্ছু না, যা সহ্য করার মতো না। আর না পেরে উত্তেজিত হয়ে তুর বলে উঠল, প্লিজ এই বন্দুকটা দিয়ে আমাকে বেড়ে ফেলুন, তবু আমাকে ছেড়ে দিন, দোহাই লাগে। কিন্তু ওর চিৎকার তীব্রের কানে গেলেও ও হৃদয় স্পর্শ করতে পারে না। ইচ্ছে করেই ও তুরের হাত আরও জড়িয়ে চিপে ধরে, যাতে তুরের কান্নার পরিমাণটাও বেড়ে যায়। তাতে অদ্ভুত আনন্দ পায় তীব্র। খুব কষ্ট হচ্ছে তোমার? যদি মেরে ফেলে তাহলে? দয়া করে তাই করুন, আমি আর সহ্য করতে পারছি না। আপনার মুখে মদের বাজে গন্ধে আমার দম বন্ধ হয়ে আসছে। কথাটা শুনে তীব্র তুরের ঠোঁটের কোণে আলতো করে ঠোঁট বুলায়। এতটাই খারাপ লাগছে এই সামান্য গন্ধ? তার চেয়েও জঘন্য লাগছে আপনার প্রতিটা স্পর্শ, বিষের চেয়েও বিষাক্ত লাগছে। প্লিজ মারার হলে আমাকে মেরে ফেলুন, কিন্তু আমাকে প্লিজ ছোবেন না, না ছাড়ুন আমাকে। তীব্রকে ধাক্কা দিয়ে বমি করার চেষ্টা করে, কিন্তু পারে না। কিন্তু তুরের শেষ কথাটা যেন তীব্রের কানে বাজতে থাকে, যে তীব্রের ছোঁয়া মেয়েটার কাছে বিষের চেয়েও বিষাক্ত লাগছে। তুরের দিকে তাকাতেই দেখে ও পেটে হাত দিয়ে বমি করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। তীব্র বুঝতে পারছে, তাতে বেশ উপভোগ করছে ও। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে তীব্রের দিকে তাকাতেই তীব্র একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। তুরের মনে হলো তুরের এসব লোকটার কাছে নাটক মনে হলো। তীব্র ওর থেকে একটু দূরে যায়। এটা দেখে তুর এবার আর ভয় পায় না, কিন্তু পেটের ব্যথায় পেটে হাত দিতে থাকে। তীব্র ওর থেকে দূরে দেয়ালে হেলান দিয়ে আপাদ মস্তক তুরকে দেখে নেয়। এবার তুর নিজের দিকে তাকায়, যা দেখে ও আকাশ থেকে পড়ে, কারণ ওর শরীরে শুধু একটা ঢিলা সাদা শার্ট যা হাঁটু অবধি রয়েছে। এটা দেখে ও তীব্রের দিকে তাকায়। তীব্র তখনও বাঁকা ঠোঁটে হাসছিল আর ওকে দেখছিল। তোর আশেপাশে কিছু পায় না, তবে বিছানায় একটা চাদর পায়। ওইটাকে উঠিয়ে নিজের গায়ে জড়িয়ে ওখানেই দেয়াল ঘেঁষে বসে পড়ে। ও এটা ভেবে স্তব্ধ, ও একটা লোকের সামনে এতক্ষণ এভাবে দাঁড়িয়েছিল। তবে এটা ভাবার অবস্থায় নেই যে ও ড্রেসকে চেঞ্জ করেছে। চাদর জড়িয়ে নিজেকে গুটিয়ে মাটির দিকে তাকিয়ে ওভাবেই কাঁপতে থাকে তুর। এটা দেখে তীব্র ওর কাছে যায়, তারপর ওর পাশে নিজেও দেয়াল ঘেঁষে বসে পড়ে একটা সিগারেট জ্বালায়। তারপর তা টানতে থাকে। পুরো রুম ধোঁয়ায় ভরে গেছে। তুরের শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিন্তু সেটা ফিল করার অবস্থায়ও নেই। শ্বাস টানতে কষ্ট হচ্ছে, কিন্তু বুঝতে পারছে না তুর। তীব্র এটা দেখে আরেকটা সিগারেট ধরালো। সিগারেটে একটা ফুঁ দিয়ে নিজেই থেকেই বলল, মিষ্টি মিষ্টি হয়। জোর করে মিষ্টি খাওয়ালে কিন্তু তার তেতো লাগে না। এখন যদি তুমি সেটা সহ্য করতে না পারো, সে দোষ তো অন্য কাউকে দিতে পারো না। তোর কিছু শুনেছে কিনা নিজেই জানে না। ওকে চুপচাপ দেখে তীব্র নিজের মনেই ভেবে মুচকি হেসে ওঠে। চাইছিলাম মৃত্যু দেব তোমায়, কিন্তু তোমার তো মৃত্যুর চেয়ে আমার ছোঁয়া বেশি যন্ত্রণাদায়ক মনে হচ্ছে। তাহলে দরকার কি মেরে ফেলার? তুমি নিজেও তোমার নিচের কষ্টের রাস্তা আমাকে বলেছ। আমার ছোঁয়া তোমার কাছে বিষ হলে এই বিষ দিয়ে মারবে আমি তোমায়। তোমার দেওয়া বিষেই আমি আমার মনের বিষক্ষয় করব। তুরের দিকে তাকিয়ে লাইট নিভিয়ে দিল তীব্র। তারপর তুরের সামনে নিজের ক্লান্ত শরীর এলিয়ে দেয়। বালিশ না থাকার কারণে তীব্র এক হাত মাথায় দিয়ে চোখ বন্ধ করে। বেশ কিছুক্ষণ পর তীব্র প্রায় ঘুমিয়ে পড়েছিল। এমন সময় তীব্র নিজের বুকের উপর ভারী কিছুর পড়ার অনুভব করে। বেশ ব্যথা পায় তীব্র। ঘুমটাও ততক্ষণে চলে এসেছে। তীব্র নিজের বুকে হাত দিয়ে একগুচ্ছ চুলের ছোঁয়া পায়। বুঝতে পারে মেয়েটা ঘুমের ক্লান্তিতে ওর বুকের উপর পড়েছে। এইটা ভেবে তীব্র তাচ্ছিলের হাসি হাসে। কি অদ্ভুত দুনিয়া! যাকে বিশ্বের সাথে তুলনা করেছ তার বুকে নিজের ক্লান্তির বীজগুলো ছড়াচ্ছে। তীব্র আবার লাইটটা জ্বালিয়ে তুরকে বিছানায় শুয়ে দেয়। তারপর ওই চাদর দিয়ে তুরকে মুড়িয়ে দেয়। তুর গুটিয়ে শুয়ে পড়ে। তীব্র ওকে ঠিক করে দিতেই তুর ওর হাত টেনে ধরে ওর হাতের উপর শুয়ে পড়ে। তীব্র অবাক চোখে তুরকে দেখে। তুরের চুলগুলো ওর ঠোঁটের উপর পড়ে। তীব্র সেই চুলগুলো তুরের ঠোঁট থেকে সরিয়ে দেয়। তারপর ওখান থেকে বেরিয়ে যায়। নিজের রুমে গিয়ে বিছানায় শরীর এলিয়ে দেয়। তীব্র জানে তুরের অতিরিক্ত দুর্বলতার কারণ হচ্ছে না খাওয়া। তুরের যেমন খাওয়া হয়নি, তীব্রেরও তাই। একটা চাপা কষ্টের মাঝে আছে তীব্র। মনের চাওয়া আর মস্তিষ্কের বিরোধ দুটোই তীব্রের বিপক্ষে। আচ্ছা, চাওয়াটা যখন অন্যের প্রাপ্তি থেকে আসে তখন তাকে কি বলে?
সেটা কি নিজের প্রাপ্তি নাকি অপ্রাপ্তির দান? দুইটাই তো অন্যায়, তাই না? তারপর তলিয়ে যায় ঘুমের রাজ্যে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তীব্র তুরের রুমে যায়, তবে আগের দিনের মতো না। তীব্র রুমে ঢুকে দেখে তুর শুয়ে আছে। ও অন্যদিকে তাকিয়ে কাশির শব্দ করতেই তুর জেগে ওঠে। সকালে লোকটাকে দেখে কাল রাতের কথা মনে করে নিজেকে ঠিক করে গুটিয়ে নেয়। তখনই তীব্র অন্যদিকে তাকিয়ে ওর দিকে একটা ব্যাগ ছুঁড়ে মেরে বেশ গম্ভীর গলায় তুরকে বলে, এখানে তোমার জন্য কিছু ড্রেস আছে, যাও চেঞ্জ করে আসো। এবার তুর ভালো করে লোকটার দিকে তাকায়। দেখতে বেশ লম্বা, মুখটা এতটাই ফর্সা যে ক্লিন শেভের পরেও কুটি কুটি দাড়ি বোঝা যাচ্ছে। কালো শার্ট যার উপরের বোতামগুলো খোলা, বুকের অংশটা স্পষ্ট দেখা যাচ্ছে। হাতে ব্র্যান্ডের ঘড়ি, চুলগুলো জেল দিয়ে সেট করা, পুরো ফ্রেশ লাগছে লোকটাকে। এরকম লোক কম দেখেছে তুর। এরকম লোক যাই হোক কিডন্যাপার হতে পারে না। তাহলে কে লোকটা? তুর এসব ভাবতে ভাবতে বলে উঠল, আপনি কে, আর কেনই বা আমাকে এখানে আটকে রেখেছেন? তীব্র বেশ গম্ভীরভাবেই উত্তর দিল, আগে চেঞ্জ করে নাও, তাহলে আমার উত্তর দিতে আর তোমার উত্তর নিতে দুজনের সুবিধা। তুর আর কিচ্ছু বলল না। ও উঠে দাঁড়ালো চাদর গায়ে দিয়ে। প্রচণ্ড কাঁপছে শরীর। তখন তীব্র তুরের কাছে যায়। এটা দেখে তুর ভয় পেয়ে যায়, কিন্তু তুরকে অবাক করে দিয়ে তীব্র ওর গায়ের চাদরটা উঠিয়ে ওর বা কাঁধে ভালো করে দিয়ে দেয়। ওদিকেটা ফাঁকা ছিল, তা তুর খেয়াল করেনি। বাথরুমটা ওইদিকে। তুর আর কোনো কথা না বলে ওদিকে পা বাড়ে। কালকে রাতের সাথে আজকের লোকটার কোনো মিল খুঁজে পাচ্ছে না তুর। কালকে লোকটাকে যতটা ভয়ঙ্কর লেগেছে, আজ ততটাই শান্ত মনে হচ্ছে। কিন্তু কি চাই লোকটা? শপিং ব্যাগ খুলতেই দেখে কিছু সফট কাপড়ের 3 পিস, কয়েকটা লং টপস, সাথে ওড়না। ড্রেসগুলো দেখে ভরসা পেল তুর। সবই মার্জিত ড্রেস। তুর একটা 3 পিস পরে বেরিয়ে এলো। এসে দেখে লোকটা ওর জন্য ট্রেতে কিছু ফল আর জুস নিয়ে এসেছে। এই বাড়িতে কোনো মেয়ে নেই, তাই তুরের রুমে বাইরের কেউ অ্যালাও না। এমনকি তুরের সব কাজ তীব্র নিজের হাতে করে। এই রুমের দিকে কেউ নজর দিবে না। এখানে যাই হোক, এদিকে কেউ আসবে না, তীব্রের কড়া নির্দেশ। তুরকে ফিরতে দেখে তীব্র বলে উঠল, যেহেতু কয়েকদিন যাবৎ ভারী খাবার খাওনি, তাই এই ফলগুলো আর জুস খেয়ে নাও। আমি এসে যেন দেখি সবটা কমপ্লিট। তীব্র চলে যাওয়ার সময় তুর বলে উঠল, আমি খাবো না। কথাটা যেন তীব্রের পছন্দ হলো না, কিন্তু কিছু বলল না। শুধু তার ছেলের একটা হাসি দিয়ে পড়ল, আমার দেওয়া বলে। যদি মনে করেন তাই। তীব্র এবার তুরের দিকে তাকায়, তারপর বলে, আমার দেওয়া খাবার শরীরে জড়াতে পারলে, কিন্তু আমার দেওয়া খাবার খেতে পারছো না। তুর চুপ করে রইল। এর কোনো উত্তর নেই ওর কাছে। ওর নীরবতায় তীব্র বলে উঠল, তুমি আমার কাছে যখন আছো, তোমাকে খাবার দেওয়ার আমার দায়িত্ব, কারণ আমি কাউকে না খাইয়ে মারতে চাই না। এখন খাওয়া না খাওয়া তোমার ব্যাপার, আমি শুধু আমার কর্তব্য করেছি। তীব্রের এমন কথায় তুর বেশ অবাক হয়। তুরকে অবাক হতে দেখে তীব্র বলে ওঠে, অবাকের কিছু নেই, তুমি বাঁচলেও আমার কিচ্ছু যায় আসবে না, আর মরলেও না। তাই খাবে কি খাবে না তোমার ব্যাপার। তীব্র চলে যেতে ধরলে আবার থমকে যায়। তুর চিৎকার করে বলে ওঠে, কে আপনি, আর কেন আমাকে এখানে আটকে রেখেছেন? তীব্র চুপ করে আছে। আপনি কি সেই লোক যে আমাকে সেই জঘন্য জায়গা থেকে টাকার বিনিময়ে কিনে এনেছেন? আমি পুরোপুরি হুঁশে না থাকলেও আবছাতে দেখেছি, আর আমার মনে হচ্ছে সেই লোকটা আপনি। কেন এনেছেন এখানে? কথাটা শুনে তীব্র একটা জোর করে হাসি দেয়, যা তুরের বোকামির ইঙ্গিত দিল। তারপর খুব শান্ত গলায় উত্তর দেয়, তুমি তো বলে দিলে কেন এনেছি তোমায়। ওখানে সবচেয়ে বেশি দাম দিয়ে তোমায় কিনেছে, তাই তুমি আমার কাছে অনেক দামি কিছু, যা আমি হেলায় হারাতে চাই না, তাই খেয়ে নাও। তার মানে কেন এনেছেন আমাকে? ওরকম একটা জায়গা থেকে কেন তোমাকে এনেছি তা বোঝার জন্য তুমি যথেষ্ট বড়। তীব্র আর কিছু না বলে বেরিয়ে যায়, আর তুর ওখানেই বসে পড়ে। কি বলে গেল লোকটা? তাহলে সত্যিই তো তুরের যতটা মনে পড়েছে, রাস্তা থেকে যারা ওকে কিডন্যাপ করেছে তারাই হয়তো এই লোকটার কাছে ওকে বিক্রি করে দিয়েছে। কিন্তু এই লোকটা ওর সাথে কি করতে চাইছে? যদি সত্যি অমন কিছু করে, কি করবে ও? কিচ্ছু ভেবে পায় না। শুধু একটাই কথা মনে পড়ে, ওর পক্ষে এভাবে বেঁচে থাকা সম্ভবই না। এর যে মৃত্যু ভালো। তাই তুর আশপাশ দেখতে থাকে, কিন্তু তেমন কিছুই খুঁজে পায় না। তখন তীব্রের কথা মনে পড়ে, না খেয়ে মরে গেলে। হ্যাঁ, ও না খেয়েই দরকার হলে মরবে, কিন্তু কখনোই নিজেকে বস্তু হতে দেবে না। ওদিকে তীব্র হাসপাতালে গিয়ে তার সবচেয়ে কাছের মানুষের হাত ধরে বসে আছে। তখনই তীব্রের কাঁধে হাত দেয়।
তীব্র তাকিয়ে দেখে ওর ফ্রেন্ড তুষা। তুষাই একমাত্র মেয়ে যে ওদের লাইফে আছে, তবে তুষা ছেলেদের মতো থাকতেই পছন্দ করে বেশি। মেয়ের কোনো লক্ষণ ওর মাঝে নেই। ওকে দেখে তীব্র নিজের চোখ মুছে নেয়। এত ভেঙে পড়িস না, দেখবি ও একদিন ঠিক হয়ে যাবে। তীব্র উঠেই ওকে জড়িয়ে ধরে। কবে ঠিক হবে রে ও? দেখো এমন হাসি খুশি ছেলেটার কি হতে কি হয়ে গেল। ভেঙে পড়িস না, দেখবি ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে? এতদিন তো তাও আশা করা ছিল, কিন্তু কাল রাতেও কোমায় চলে গেছে। কবে জ্ঞান ফিরবে তার কোনো ঠিক নেই। এমনকি ও বাঁচবে কিনা। তুষা চুপ করে রয়েছে। উত্তরটা ওর অজানা নয়। ও কেন সব কথা লুকালো আমার থেকে? ও যদি একবার বলতো এই মেয়েটাকে ওর চাই, ওর পায়ের কাছে এনে ফেলে দিতাম। কিন্তু তুই জানিসই তো ও কতটা চাপা স্বভাবের ছেলে। কখনো নিজের কিছু চেয়েছে বল? ও খুব ভালো করেই জানতো তোকে বললে তুই কিছু করবি, তাই কিছু বলেনি, যার জন্য। না তুষা, আমি তখন করিনি তো কি হয়েছে, এখন করব। আচ্ছা সত্যি কি আয়রাত মানে এই মেয়েটার কোনো দোষ আছে? আমি ওই মেয়েটাকে দেখেছি, ওকে দেখে তো এমন মনে হয় না। চেহারায় মানুষের আসল রূপ লুকিয়ে থাকে না তুষা, মানুষের মনেই সব। আর ওই মেয়েটা যেমন দোষী, ওর বাবা ততটাই। তবে মেয়েটার দোষ বেশি, কারণ ওর কথায় ওর বাবা। আর বলতে পারলো না তীব্র। তুষাও আর কিচ্ছু বলতে পারলো না, কারণ তীব্র ঠিক বলছে, যা হয়েছে সবটা তাই রাতের কথাই ওর বাবা করেছে। আর ওই মেয়েটার চেয়েও বড় দোষ ওর বাবার। আর তাই ওনার থেকে ওনার মেয়েটাকে আমি কেড়ে নিতে চাই। কোনোদিন যাতে সে তার মেয়ের মুখটাও দেখতে না পায়, তার ব্যবস্থা আমি করব। ওনার কাছে জীবনের চেয়েও সম্মান বড়, তাই ওনার মেয়েই হলো ওনার সম্মান নষ্টের কারণ। মানে? কিছু না, তুই ওর কাছে থাক, আমি আসছি। তোকে আমি সবটা বলতে পারবো না তুষা। ওই সবাই জানে মেয়েটা ওর বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছে, আর তার জন্য ওর বাবাকে কতটা হেনস্থা করব তা কল্পনারও বাইরে। আর দায়রাতকে তো আমি তেলে তেলে মারবো। ওর জন্য আমি আমার সবচেয়ে কাছের মানুষকে হারাতে বসেছি। আমি ওর থেকে ওর দুনিয়ায় কেড়ে নেব, নিঃস্ব করে ছাড়বো আমি ওকে। নিজের হসপিটালের সমস্ত কাজ শেষ করে বাড়ি ফিরে তীব্র। ও ফ্রেশ হয়ে তুরের রুমের দিকে যায়। ওই রুমের দিকে গিয়ে দেখে ক্ষুধায় তৃষ্ণায় মাটিতে পড়ে আছে তুর। এতটাই জেদ ওর, মরে যাবে অথচ কিচ্ছু খাবে না ও। তীব্র দ্রুত ওর কাছে যায়, ওকে নিজের হাতের উপর নিতেই আধো আধো চোখ খোলে তুর। তীব্র ওর পালস চেক করে, তারপর ওকে রেখে ফার্স্ট এড বক্স নিয়ে আসে। তারপর ওর শরীরে একটা ইঞ্জেকশন পুশ করতেই পালস স্বাভাবিক হয়ে আসে। তুর অজ্ঞান নয়, তবে পুরোপুরি সজ্ঞানে নেই। তীব্র দ্রুত ওর হাত পা ঘষতে থাকে, তারপর ওর গালে আলতো করে থাপড়াতে থাপড়াতে পাগলের মতো ওকে ডাকতে ডাকতে বলে, তোমার এত সহজে কিছু হতে দেব না আমি। এখন অনেকটা সময় বাঁচতে হবে তোমাকে। তোমাকে শাস্তি দেওয়ার জন্য হলেও তোমাকে বাঁচতে হবে। তারপর তীব্র ওর জন্য গরম স্যুপ আর কিছু ফল আর জুস নিয়ে আসে। যেহেতু কিছু পায় না, তাই ওকে নিজের বুকের উপর শোয়ায়, তারপর নিজের হাতে খাওয়াতে থাকে। ক্ষুধার্ত তুর আধো জ্ঞানে থাকা অবস্থায় সবটা খাবার খায় তীব্রের হাত থেকে। তীব্র ওকে প্রয়োজন মতো খাইয়ে বাকিটা রেখে দেয়। বেশি খাওয়ালে পেতে সইবে না তাই, কারণ তুর কয়েকদিন যাবৎ তেমন কিছুই খায়নি। ওকে খাইয়ে তীব্র উঠে পড়তে তুর ওকে আঁকড়ে ধরে। তীব্র চেয়েও ওকে ছাড়াতে পারে না। তুর একদম ওর বুকের ভেতর ঢুকে পড়ে। তীব্র কিছু ভেবে না পেয়ে ওভাবেই বসে থাকে। তীব্র বারবার নিজের ঘড়ি দেখছে, চেয়ারে বসে। বিছানায় শুয়ে আছে তুর। দুপুর গড়িয়ে রাত। তুরকে যে ইঞ্জেকশন পুশ করা হয়েছে তাতে এতক্ষণে ওর ঘুম ভাঙার কথা। এসব ভাবতে ভাবতে তুরের ঘুম ভেঙে যায়। ও আধো আধো চোখ খুলে তাকায়। আগের চেয়ে অনেকটাই ভালো আছে। ও পাশ ফিরতে দেখে তখনকার লোকটা ওর দিকে তাকিয়ে আছে। তুর দ্রুত ওকে দেখে উঠে বসে। আমি তোমাকে খাবার খেতে বলেছিলাম, তুমি খাওনি কেন? তুর তীব্রের এমন কথাই বেশ কড়া গলায় উত্তর দেয়, আপনার দেওয়া খাবার খেয়ে আপনার ভোগের বস্তু হওয়া আমার পক্ষে সম্ভব না। এর চেয়ে না খেয়ে মরে যাওয়াই ভালো। এবার তীব্রের চোখ মুখ শক্ত হয়ে আসে। মৃত্যুটা কি খুব সহজ মনে হয় তোমার কাছে? কিছু যন্ত্রণা মৃত্যুর চেয়েও খারাপ, যা আমি চাই না। তাই নাকি? ঠিক তাই। আমার উল্টো কথা একদম ভালো লাগে না, তাই যা বলছে তা চুপচাপ শোনো। আমি আপনার দাসী নই। তীব্রের রাগটা যেন আরও বেড়ে যায়। এইটুকু মেয়ে আর তেজ এতটা স্যুট করলো না। দেখুন আমি। তোর কিছু বলার আগেই তীব্র ওর পিঠে ধরে কদম নিজের কাছে নিয়ে আসে। প্লিজ আমাকে ছুবেন না। মৃত্যু শুধু শুনেছ, কখনো দেখোনি।
আজ তা আমি তোমাকে দেখাবো। তারপর ডিসিশন নেবে তুমি কি করবে, বাঁচবে নাকি মরবে। তারপর তুরের হাত ধরে বেরিয়ে যায় তীব্র। বাড়িতে কেউ নেই আজ। তীব্র তুরকে ডাইনিকে নিয়ে মেঝেতে ছুঁড়ে মারে। তারপর একটা শিশি হাতে নিয়ে সোফায় বসে। মিস তাইরাত, এটা ধরুন। শিশিটা তুরের দিকে ঢিল মারল, যা ওর কোলে গিয়ে পড়ল। ও শিশিটা তুলতেই দেখে সেটা বিষের শিশি। ও অবাক হয়ে তীব্রের দিকে তাকায়। নিন, খেয়ে নিন, তবে মনে রাখবেন এটি সত্যিকারের বিষ। মরার ইচ্ছে থাকলে খেয়ে নাও, নাহলে এসব বাচ্চামে ছাড়ো, অনেকটা বড় হয়ে গেছে তুমি। তীব্রের কথায় তুরের কান্না চলে এলো। ও আর কোনো কথা না বলে বিষের শিশিটা হাতে নিয়ে খেয়ে ফেলল। তবে তীব্র কোনো রিয়্যাক্ট করলো না। বিষটা খেয়ে তুরের নিঃশ্বাস বেড়ে গেল। চিন্তা করো না, এটা স্লো পয়জন, একটু টাইম লাগবে তোমাকে গ্রাস করতে, তবে কথা দিচ্ছি মৃত্যু নিশ্চিত। এদিকে তুরের কাশি উঠে গেল। এটা দেখে তীব্র বেশ বিরক্তি নিয়ে উঠে টেবিলে থাকা প্লাস্টিকের বোতলে অনেকটা পরিমাণ লবণ ভরে নিল। সেটা ঝাঁকিয়ে তুরের কাছে গিয়ে ওকে ধাক্কা মেরে সোফায় ফেলে দিল। তারপর ওকে শক্ত করে ধরে বোতলের মুখটা চেপে ধরল। পুরো পানিটা তুরকে খাইয়ে তবেই ছাড়ল। লবণ পানি খেয়ে মুহূর্তেই তুর বমি করে পুরোটা গুঁড়ে দিল। মৃত্যু এতটা সহজলভ্য নয় যে চাইলেই পাবে। তুরের চোখের সামনে সব ঝাপসা হয়ে এলো। ও মাটিতে পড়ে যাওয়ার আগেই তীব্র ওকে ধরে কোলে তুলে নিজের রুমের পথে পা বাড়ালো। ওকে নিজের বিছানায় শুয়ে দিয়ে বাঁকা ঠোঁটে হেসে উঠল। কি অদ্ভুত আমার কাছে, তুমি হুশ হচ্ছ বেহুশি বেশি থাকো। কবে না আমি আমার হুশ হারিয়ে ফেলি। যাই হোক, বেশ ছিল, তবে মরার মতো এত মারাত্মক না, তবুও লবণ পানি খাওয়ালাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে তুর দেখে তার পাশে কিছু খাবার আর চিরকুট রাখা। তুর চিরকুটটা হাতে নিতেই দেখে তাতে লেখা, সব কিছু রেডি করা আছে, ফ্রেশ হয়ে খেয়ে মেডিসিনসটা নিয়ে রেস্ট নাও, নাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। কালকে রাতের কথা যদি ভুলে না যাও তাহলে খেয়ে নাও। চিরকুটটা দেখে তুরের রাগটা বেড়ে গেল। অসভ্য একটা লোক মরার জন্য বিষ দিয়ে আবার লবণ পানি খাওয়াচ্ছে ভেবেই চিরকুট ছিঁড়ে কুটি কুটি করে ফেলে আর রাগে উঠে সব খাবার ফেলে দেয়। কি ভেবেছে লোকটা, যা বলবে তাই করতে হবে নাকি? তারপর সেখানেই চুপচাপ বসে পড়ে। আজ আর তীব্র সারাদিনে বাসায় ফিরে না। ও একদম রাতে বাসায় ফিরে। বাড়িতে ফিরে সারাদিনের ক্লান্তি নিয়ে তুরের কাছে যায়, কিন্তু গিয়ে যা দেখে তাতে ওর মাথা পুরোটাই গরম হয়ে যায়। খাবার নষ্ট করা তীব্রের একদম পছন্দ না, কিন্তু তুর সেই কাজটাই করেছে। ও তুরকে বিছানা থেকে তুলে খুব জোরে একটা থাপ্পড় মারে। হকচকিয়ে ওঠে তুর। খাবার পেয়েছিস বলে মুখে রুচ্ছে না, তাই না? জানিস দুনিয়ার কত মানুষ এক মুঠো খাবারের জন্য কি কি করে? মানুষ খাবার পায় না বলেই মরে যায়, আর তুই? মরতেই তো চাই, তাই তো খাই না, কারণ আমি মরতে চাই, থাকতে পারছি না এভাবে। কালকের সে এক কথা শুনে তীব্রের রাগটা আরো বেড়ে গেল। তুই খাবি না তোর খার খাবে, তোর চাকর আমি, তোর কথা মতো চলবো। আর ফ্রেশ খাবার না, যেগুলো নষ্ট করেছিস সেগুলো খাবি তুই। বলে তীব্র মেঝে থেকে খাবার তুলে জোর করে গাল চিপে ধরে খাইয়ে দিল। তুর তা গিলতে বাধ্য হলো। তারপর তীব্রকে ধাক্কা মেরে বাইরে বের হতে চাইল, কিন্তু তার আগেই তীব্র ওকে ধরে ফেলল। অনেক বেশি তেজ, ভাঙবে কিন্তু মজ খাবে না। মরা এত সহজ নয়, বুঝলে? অনেক কষ্ট হয় তাতে। মরার চাইতে বেশি কষ্ট দিচ্ছেন, আর বলছেন মরতে অনেক কষ্ট। কালকের পরেও শিক্ষা হয়নি? বাঁচতে তো চাইনি, তাহলে বাঁচালেন কেন? এভাবে তিলে তিলে মারবেন বলে? ও, বাচ্চা ছিলাম বলে আমার দোষ হয়েছে? ঠিক আছে, আজ আর তা চাইব না। আজকে তুই যদি বাঁচতে না চাস তাহলে আর তোকে বাঁচাবো না। তীব্র বাইরে বেরিয়ে একটা ধারালো ছুরি নিয়ে আসে। ছুরিটা তুরের হাতে না দিয়ে তীব্র নিজেই তুরের হাতটা ধরে। তুর কিছু বুঝতে পারে না। কি করছেন? চা। তুরের কথা শেষ করতে না দিয়ে তুরের হাতের উপরে চামড়া কেটে দেয়। তুর তখনই চিৎকার করে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে। অঝরে রক্ত পড়ছে। এটা দেখে তীব্র বলে, এবার ঠিকই মৃত্যুর স্বাদ পূরণ হবে তোমার। এবার বলো, বাঁচতে চাও নাকি মরতে? কিন্তু তুর কোনো কথাই বলতে পারল না। ওকে চুপ করে থাকতে দেখে তীব্র আরো রেগে গেল। এতটাই রেগে যে তুর যে কথা বলতে পারছে না সেটা খেয়ালই এলো না। তীব্র ওকে টানতে টানতে ছাদে নিয়ে গেল। ছাদের একেবারে কিনারায় নিয়ে দাঁড় করিয়ে দেয় তুরকে। কাটা হাত থেকে রক্ত বের হয়ে মরতে গেলে অনেক সময় লাগবে, তার চেয়ে সবচেয়ে কম সময় তুমি এখান থেকে মরতে পারবে। সো রেডি ফর ডাই। বলে ছাদ থেকে ধাক্কা দেয় তুরকে।
তোর ভয়ে নিজের চোখ বন্ধ করে নিতেই তীব্রর হাত ধরে নেয়, তারপর ওকে টেনে আবার নিজের দিকে নিয়ে নিতেই তোর গিয়ে তীব্রের বুকের মধ্যে পড়ে। ভয় ও তীব্রকে জড়িয়ে ধরে কান্না করে দেয়।